আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের 1 আওয়ার হাই yield টপিক উইথ লাস্ট আওয়ার প্লাটিনাম এই প্রোগ্রামে। আপনাদের সাথে আমি আছি ডক্টর হাবিবা আক্তার স্মৃতি। আজকে আমরা মেইনলি আমাদের যে ফার্মাকোলজি পার্টটা নিয়ে কিছুক্ষণ কথা বলবো। তার আগে ১ম এই কথা বলে নেই লাস্ট আওয়ার প্লাটিনাম সম্পর্কে। আপনারা জানেন এখন আমাদের লাস্ট আওয়ার যেই এডিশনটা চলছে তার নাম হচ্ছে প্লাটিনাম। লাস্ট আওয়ার বইটা কি? আসলে কেন? কাদের জন্য? এই জিনিসটা ফার্স্টে আমি বলব। লাস্ট আওয়ার বইটা আসলে নামে লাস্ট আওয়ার হলেও এটা কিন্তু পড়তে হবে ফার্স্ট আওয়ারে। ফার্স্ট আওয়ার বলতে কি? বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি আন্ডারে রেসিডেন্সি কিংবা ডিপ্লোমা পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে অবশ্যই এই লাস্ট আওয়ার বইটা ফার্স্ট আওয়ার থেকে পড়তে হবে। যদি আপনি না পড়তে পারেন বা না পড়েন তাহলে কিন্তু আসলে চান্স পাওয়াটাই দুষ্কর হয়ে যাবে। তো মোটামুটি যারা চান্স পেয়েছে বিগত বিভিন্ন সেশনে তারা সবাই কিন্তু মোটামুটি লাস্ট আওয়ার পড়েনি এরকম কাউকে আপনি তেমন একটা খুঁজে পাবেন না। তো লাস্ট আওয়ারের এখন বর্তমানে যতটা একদম সর্বাধিক নির্ভুল বলব না। তবে মেক্সিমাম নির্ভুল যে এডিশন নতুন এসেছে সেটা হচ্ছে আমাদের লাস্ট আওয়ার প্লাটিনাম। তো লাস্ট আওয়ার প্লাটিনাম এটা ২ টা ভলিউম রয়েছে। ভলিউম 1 এবং ভলিউম 2 এই ২ টা ভলিউমই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেই সাবজেক্টেই পরীক্ষা দেন না কেন, সেটা হতে পারে সার্জারি, হতে পারে গাইনি, হতে পারে মেডিসিন, হতে পারে পেডিয়াট্রিক্স। যে ফ্যাকাল্টিতেই পরীক্ষা দেন না কেন, আপনাকে ২ টা ভলিউমই ক্যারি করতে হবে। ২ টা ভলিউমের মধ্যে একটা ভলিউমে সব বেসিক দেওয়া আছে এবং একটা ভলিউমে আপনাদের যে ফ্যাকাল্টি পোরশনটা দেওয়া আছে। আপনার যেই ফ্যাকাল্টিটা প্রয়োজন সেই ফ্যাকাল্টিটা আপনি পড়ে নিবেন ওই ফ্যাকাল্টি পোরশন থেকে। তাই আপনাকে ২ টা ভলিউমই একসাথে ক্যারি করতে হবে। তো লাস্ট আওয়ার প্লাটিনামে আরো কিছু বিশেষত্ব আছে। প্রতিটা কোয়েশ্চেনের সাথে কিন্তু এক্সপ্লেনেশন আছে। প্রতিটা কোয়েশ্চেনের সাথে। এতে আপনি যদি হচ্ছে গিয়ে মানে আপনার শিটটা ভালোভাবে পড়ে থাকেন বা ওই টপিকটা যদি ভালোভাবে পড়ে থাকেন, তারপরে যখন আপনি সলভ করবেন আবার এক্সপ্লেনেশন গুলো পড়বেন তখন দেখবেন যে আপনার ওই টপিকটা আরো সুন্দরভাবে রিভিশন হয়ে গেছে। আর আমরা জানি যে রেসিডেন্সি বলেন, ডিপ্লোমা বলেন যেকোনো পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি কিন্তু অনেক কম্পিটিটিভ, খুবই কম্পিটিটিভ। প্রতিটা পরীক্ষাতে কম্পিটিশনের মাধ্যমে জিতেই কিন্তু আপনাকে আপনার সিটটা দখল করে নিতে হবে। তাই যেহেতু আপনার সিটটা দখল করে নিতে হবে, আপনি যত সুন্দর প্রিপারেশন নিতে পারেন, আপনার পরীক্ষার জন্য যত দক্ষতা অর্জন করতে পারেন, ততই কিন্তু আপনার জন্য লাভ। ততই আপনি পাসের পথে আরেকটু ধাপ এগিয়ে যাবেন। তো লাস্ট আওয়ার প্লাটিনাম আমি বলব আগামী রেসিডেন্সি দিবেন বা পরবর্তীতে ডিপ্লোমা দিবেন, তাদের জন্য একটা অবশ্যম্ভাবী বই হিসেবে দাঁড়াবে। প্লাস অনেকেই কিন্তু লাস্ট আওয়ার দিয়েও হচ্ছে গিয়ে রিভিশন দেয়। যে লাস্ট আওয়ার ধরেও পড়ে। মানে কেউ হচ্ছে শীট ধরে পড়ে, তারপরে লাস্ট আওয়ার পড়ে অথবা কেউ লাস্ট আওয়ার ধরে পড়ে, তারপরে শীট থেকে ঢাকায়। ২ ভাবেই পড়া যায়। পড়ার কিছু নিয়ম বলি। সবচেয়ে ভালো হয় যেই টপিকটা আপনি পড়বেন, ধরেন আজকে আমি ফার্মাকোলজি আমরা পড়ব। কিছু কোয়েশ্চেন আমরা এখানে সলভ করব। তাহলে আপনার পড়ার নিয়মটা কি হবে? ফার্মাকোলজি কিছু পোরশন আপনি পড়বেন। ধরেন সেটা হতে পারে সিএনএস ফার্মাকোলজি, হতে পারে সিভিএস ফার্মাকোলজি, হতে পারে অ্যানেসথেসিয়া যেকোনো টপিক। আপনি ভালোভাবে শীট থেকে পড়লেন। শীট থেকে পড়ার পরে লাস্ট আওয়ারে যেই টপিকটা আছে, ধরেন সিএনএস ফার্মাকোলজি আপনি পড়েছেন। আপনি লাস্ট আওয়ারে সিএনএস ফার্মাকোলজি টপিকটা বের করে ফেলবেন। বের করে ওই কোয়েশ্চেন গুলো সলভ করবেন। ওই কোয়েশ্চেন গুলো সলভ করার পরে দেখবেন যে কয়েকটা লাইন এক্সট্রা আছে। কয়েকটা লাইন আপনার কাছে মনে হচ্ছে এটা হয়তো আমি শিটে পড়েছি বা পড়ি নাই বা শিটের কোথায় আছে আমি ঠিক জানি না বা ধরতে পারিনি। সেই টপিকটা আপনি আপনার শিটে লিখে রাখবেন। অথবা সেই স্টেমটা আপনার শিটে লিখে রাখবেন। এতে কিন্তু আপনার শিট অনেক বেশি এনরিচড হবে প্লাস হচ্ছে শিটে দাগিয়ে রাখবেন। দেখবেন যে একটা টপিক থেকে ১০ বার কোয়েশ্চেন এসেছে। আপনি কিন্তু বুঝেই ফেলবেন যে ওই টপিকটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সেই টপিকটা কিন্তু আপনি আপনার শিটে দাগিয়ে রাখবেন যে এটা আপনার জন্য ইনফিনিটি স্টার একটা টপিক। এভাবে আপনি ইম্পোর্টেন্ট টপিক গুলোও কিন্তু বুঝতে পারবেন লাস্ট আওয়ার এর মাধ্যমে। প্লাস হচ্ছে আপনি যে বারবার কোয়েশ্চেন সলভ করছেন, একই কোয়েশ্চেন যখন আপনি ৪-৫ বার সলভ করবেন, ওই টপিকটা থেকে কিন্তু আপনার যে সমস্যাগুলা ছিল, সব সমস্যাই মিটে যাবে মোটামুটি। কারণ দেখবেন যে একেকটা কোয়েশ্চেনের স্টেম এর সাথে হয়তো ২ টা মিল আছে কিন্তু বাকি ৩ টাই অমিল। তাহলে এই যে ৩ টা অমিল করে যেই কোয়েশ্চেন গুলা সলভ করলেন, এতে আপনি দেখবেন যে অনেকগুলা কোয়েশ্চেন একসাথে আপনার সলভ হয়ে গিয়েছে। প্লাস হচ্ছে ওই টপিকটা থেকে আপনার খুব সুন্দর একটা দক্ষতা চলে এসেছে। তাহলে লাস্ট আওয়ার প্লাটিনাম আপনাদের যারা রেসিডেন্সি কিংবা ডিপ্লোমা পরীক্ষা দিবেন, তাদের সবার জন্য অবশ্যম্ভাবী একটা বই।
প্লাস হচ্ছে কেউ যদি এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিতে চান, তারাও যদি সলভ করতে চান, তাহলেও সলভ করতে পারেন। কারণ আপনি যেকোনো কোয়েশ্চেন যত বেশিবার সলভ করবেন বা কোনো টপিক থেকে যেকোনো কোয়েশ্চেন যদি বারবার সলভ করেন, তাহলে কিন্তু ওই টপিকটার প্রতি আপনার একটা দক্ষতা বাড়বে স্বাভাবিকভাবেই। তাহলে আপনি যেকোনো পরীক্ষার জন্য এটলিস্ট বাংলাদেশী পরীক্ষার জন্য আপনি কিন্তু লাস্ট আওয়ারটা এমসিকিউর জন্য খুব ভালোভাবে সলভ করলে আপনার এমসিকিউ যে ভীতি, সেই ভীতিটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা কথার মাঝে, মাঝে আমরা একটু পড়ে আসি আমাদের ফার্মাকোলজি যে হাই ইয়েল টপিক প্লাস হচ্ছে কিছু কোয়েশ্চেন। কিছু কোয়েশ্চেন আমরা দেখব যে লাস্ট আওয়ারে কিভাবে আছে, কিভাবে আমরা এক্সপ্লেনেশন দিয়েছি। প্লাস হচ্ছে আপনাদের প্রতিটা কোয়েশ্চেনের সাথে কিন্তু রেফারেন্স দেওয়া আছে। আপনি চাইলে ওই রেফারেন্স দেখেও বইয়ের ওই টপিকটাও দেখে নিতে পারেন চাইলেই। আচ্ছা, একটা কোয়েশ্চেন দেখেন, আপনারা কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছেন। মোস্ট ড্রাগ এরকম একটা এমসিকিউ আপনার পরীক্ষায় এসেছে। তাহলে দেখেন এই কোয়েশ্চেনটা আপনি কিভাবে সলভ করবেন? ইউজুয়ালি আমরা যেভাবে সলভ করি, নরমালি দেখা যায় অ্যান্সারটাকে একটু ঢেকে দেই, ঢেকে দিয়ে আমরা নিজেরা সলভ করার চেষ্টা করি। এভাবেই সলভ করার চেষ্টা করবেন। তবে নিজের জন্য সময় রাখবেন প্রতিদিন ১ ঘন্টা কিংবা ৪০ মিনিট যে আপনি লাস্ট আওয়ারটা সলভ করবেন। যাদের টার্গেট আগামী রেসিডেন্সি কিংবা ডিপ্লোমা। কারণ প্রতিদিন যখন আপনি একটা কোয়েশ্চেন সলভ করবেন একটা টপিক থেকে বা বিভিন্ন টপিক থেকে একটা বই থেকে কোয়েশ্চেন সলভ করবেন, তাহলে কিন্তু আপনার ওই যে আ প্রিপারেশনটা আরো বেশি সমৃদ্ধ হবে। আর আরেকটা ইম্পোর্টেন্ট ফিচার হচ্ছে লাস্ট আওয়ারে কিন্তু অনলাইন ভার্সনও আছে। আপনারা যারা ধরেন আমরা অনেক সময় ট্রাভেল করি প্লাস হচ্ছে ধরেন এখন যেহেতু জ্যামের রাস্তা আমরা হচ্ছে বাসে, ট্রামে বিভিন্নভাবে জার্নি করি। তো জার্নির মাঝখানে, মাঝখানে আমরা কিন্তু মোবাইল এডিক্টেড, তাই না? তাহলে আমরা মোবাইল দেখি কি ফেসবুকিং করি। তাহলে আপনার মোবাইলে যদি এরকম সমৃদ্ধ একটা বই থাকে, আপনি কিন্তু চাইলেই বইয়ের যেকোনো একটা টপিক থেকে কোয়েশ্চেন গুলো সলভ করে ফেলতে পারবেন। এতে আপনার সময়টাও কাজে লাগবে প্লাস হচ্ছে আপনার প্রিপারেশনটাও আরো ভালো হবে। তাহলে চলুন একটা কোয়েশ্চেন আমরা সলভ করি। কোয়েশ্চেনের মাঝে, মাঝে আমরা বিভিন্নভাবে কিভাবে পড়তে হবে সেই ব্যাপারে আরো কথা বলব। দেখেন একটা কোয়েশ্চেন এসেছে মোস্ট ড্রাগস মেক্সিমাম ড্রাগ আসলে কি? এই জিনিসটা আমাদেরকে জানতে চেয়েছে। দেখেন আর আইদার উইক অ্যাসিড অর উইক বেস এই কোয়েশ্চেনটা যদি আপনি এই স্টেমটা যদি নাও আগে পড়ে থাকেন তাও কিন্তু আপনি পারবেন। একটা জিনিস খেয়াল করেন মেক্সিমাম ড্রাগ আসলে কি হওয়া উচিত? অবশ্যই নিউট্রাল কিছু একটা হওয়া উচিত বা এরকম কিছু হওয়া উচিত যেটা আমাদের শরীরে কোনো ক্ষতি করবে না বা কোনো হ্যাম্পার করবে না। উইক তার মানে কি? উইক একটা জিনিস কিন্তু আমাদের শরীরে কোনো হ্যাম্পার করবে না। তাহলে দেখেন এটা যদি স্ট্রং হতো, আপনি চিন্তা করেন স্ট্রং একটা অ্যাসিড যদি আপনি ড্রাগ হিসেবে খেয়ে ফেলেন তাহলে কি হবে? আমাদের যে অর্গান গুলো আছে সেগুলো ড্যামেজ হয়ে যাবে না? সেগুলো বার্ন হয়ে যাবে। তাহলে দেখেন আর আইদার উইক অ্যাসিড অর উইক বেস। উইক অ্যাসিড হতে পারে অথবা উইক বেস হতে পারে অথবা নিউট্রাল কোনো ড্রাগ হতে পারে। তাহলে এটা কি হবে? এটা ট্রু। ক্যান এক্সপ্লোর অর মডিফাই ফিজিওলজিক্যাল সিস্টেম স্বাভাবিকভাবে আপনি চিন্তা করেন আপনার জ্বর আসছে আপনি হচ্ছে ঔষধ খাচ্ছেন তাহলে কি আপনার এই যে ফিজিওলজিক্যাল যে সিস্টেমটা সেটাকে মডিফাই হচ্ছে না সেটা মডিফাই হচ্ছে সেটাকে এক্সপ্লোর করা যাচ্ছে তাহলে এটা ট্রু when non-ionized are lipid insoluble আমরা জানি ড্রাগগুলো যখন আয়োনাইজড হয়ে যায় ড্রাগগুলো যখন আয়োনাইজড হয়ে যায় তখন সেগুলো কি হবে সেগুলো লিপিড ইনসলিউবল হয়ে যাবে কিন্তু যখন হচ্ছে গিয়ে নন আয়োনাইজড হয় নন আয়োনাইজড মানে কোনো আয়োনাইজেশন হচ্ছে না তখন সেটা কি হবে তখন সেটা লিপিড সলিউবল হবে লিপিড সলিউবল হবে তাহলে এটা কি হবে এটা আমাদের জন্য ফলস are distributed on their pK and pH gradient across the membrane এটা আমরা জানি যে আমাদের যখন যে কোনো ড্রাগের অ্যাবজর্পশন বলেন এই অ্যাবজর্পশন বা ডিস্ট্রিবিউশন কিন্তু আমাদের পিকে পিএইচ ড্রাগের যে পিকে আছে পিএইচ ভ্যালু এগুলোর উপর ডিপেন্ড করে তাহলে এটা ট্রু if acidic accumulate more on acid media of the membrane আচ্ছা একটা ড্রাগ যখন অ্যাসিডিক হবে তাহলে সে কি সবসময় আমরা বিপরীত ধর্মীর প্রতি আকর্ষণ থাকে না মানে বিপরীত মুখীর প্রতি আকর্ষণ থাকে তাহলে একটা ড্রাগ যখন অ্যাসিড হবে তাহলে তার বিপরীত কে তার বিপরীত অবশ্যই বেস তাহলে তার কি বেইসের প্রতি আকর্ষণ থাকবে বা বেইসে যে সে অ্যাকুমুলেশন হবে তাহলে এটা কি হবে এটা আমাদের জন্য ফলস হবে তাহলে দেখেন একটা কোয়েশ্চেন আপনি যখন সলভ করলেন, আপনি কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করে কোয়েশ্চেনটা সলভ করলেন। যে একটা ড্রাগ আসলে উইক অ্যাসিড হতে পারে অথবা উইক বেস হতে পারে। সেটা অবশ্যই আমাদের ফিজিওলজিক্যাল যে সিস্টেমটা আছে সেটাকে এক্সপ্লোর করতে পারবে।
প্লাস হচ্ছে যখন এটা নন আয়োনাইজেশন থাকবে বা আয়োনাইজড হবে। যখন এটা আয়োনাইজেশন মানে ভেঙে যাবে ড্রাগটা আয়োনাইজড হবে, তখন সেটা কি হবে? লিপিড ইনসলিউবল। এবং নন আয়োনাইজড যখন থাকবে তখন সেটা হবে লিপিড সলিউবল। প্লাস হচ্ছে এই ড্রাগটা পিকে, পিএইচ এগুলোর উপরও ডিপেন্ড করবে। তারপরে দেখেন এই যে ফর্মুলেশন যে বললাম অ্যাসিড অথবা বেস, তাহলে একটা অ্যাসিডিক ড্রাগ যে বেসিক মিডিয়ায় জমা হবে অথবা বেসিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়াতে যেয়ে জমা হবে। আচ্ছা। তাহলে আমরা দেখেন এই কোয়েশ্চেনটা যখন আপনি সলভ করবেন, নিচে কিন্তু আপনার এক্সপ্লেনেশন সুন্দরভাবে দেওয়া আছে। আপনি এক্সপ্লেনেশন দেখে ফেলতে পারবেন। আমি যেই কথাগুলো বলেছি, তার চেয়েও দেখেন এক্সপ্লেনেশন আরো কত সুন্দরভাবে দেওয়া আছে। আপনি কোয়েশ্চেনটা সলভ করে সাথে, সাথে এক্সপ্লেনেশনটা দেখে ফেলবেন। তাহলে ওই টপিকটা কিন্তু আপনার পড়া হয়ে গেল। আর সবসময় আমরা চোখ, নাক বন্ধ করে, চোখ, কান বন্ধ করে কোনো কিছু পড়ব না। সবসময় মাথা ঠান্ডা করে চোখ, কান খোলা রেখে পড়ব। তাহলে কি হবে? আমাদের কিন্তু এই যে, যেই জিনিসটা আমি পড়ছি সেটা আমার আত্মস্থ হবে, প্লাস হচ্ছে আমার মনে থাকবে। এরপরে একটা কোয়েশ্চেন আমরা দেখি। এটাও কিন্তু আমাদের একটা ইনফিনিট এর একটা টপিক। বায়ো অ্যাভেইলেবিলিটি। বায়ো অ্যাভেইলেবিলিটি জিনিসটা কি? বায়ো অ্যাভেইলেবিলিটি জিনিসটা হচ্ছে এই যে আমরা ড্রাগ এর কথা বলছি। একটা ড্রাগ আপনি খাচ্ছেন বা একটা ড্রাগ আপনি নিচ্ছেন সেটা হোক ইন্টারভেনাস রুট অথবা ওরাল রুট যেকোনো রুটেই হতে পারে। সেই ড্রাগের কতটুকু পোরশন আপনার সিস্টেমিক সার্কুলেশন এ চলে গেছে, সেটাই হচ্ছে আমাদের ড্রাগের বায়ো অ্যাভেইলেবিলিটি। বায়ো অ্যাভেইলেবিলিটি। তাহলে দেখেন একটা ড্রাগ যেকোনো ড্রাগ ধরেন প্যারাসিটামল বলেন বা ধরেন ওমিপ্রাজল বলেন যেকোনো ড্রাগ, সেই ড্রাগের বায়ো অ্যাভেইলেবিলিটি কিসের উপর ডিপেন্ড করে? অবশ্যই সেটা রুটের উপর ডিপেন্ড করবে। কোন রুটে আপনি ড্রাগটা ইন্ট্রোডিউস করেছেন। সেটা যদি আইভি রুটে হয় মানে ইন্ট্রাভেনাস রুটে হয় তাহলে কি আমরা ধরেন তো আপনি চিন্তা করেন যে আমরা যেই ড্রাগের অ্যাকশন বা যেটার অ্যাকশন খুব দ্রুত চাই সেই ড্রাগটা কিভাবে দেই? সেই ড্রাগটা অবশ্যই ইন্ট্রাভেনাস রুটে দিয়ে থাকে। ইন্ট্রাভেনাস রুটে দিয়ে থাকে। তাহলে ইন্ট্রাভেনাস রুটে দিলে বায়ো অ্যাভেইলেবিলিটি কি হবে? 100% হবে। কারণ 100% তারা সিস্টেমিক সার্কুলেশন এ চলে যাবে। কোন রকম কোন ড্রাগ ওয়েস্ট হবে না। তাই না? আচ্ছা। এখন দেখেন কি বলেছে, "এ ফ্র্যাকশন অফ মাসেস ড্রাগ ইন দ্য সিস্টেমিক সার্কুলেশন" এটা তো আমরা ১ম এই জানি যে বায়োঅ্যাভেইলেবিলিটি মানেই হচ্ছে যে একটা ড্রাগের যতটুকু পোরশন সিস্টেমিক সার্কুলেশন এ যেতে পারে সেটাই হচ্ছে তার বায়োঅ্যাভেইলেবিলিটি। তাহলে এটা ট্রু। আইডেন্টিক্যাল উইথ ডিফারেন্ট ফরমুলেশন অফ দ্য সেইম ড্রাগ। একটা জিনিস চিন্তা করেন, একটা ড্রাগ আপনি ওরাল নিচ্ছেন, আরেকটা ড্রাগ হচ্ছে আপনি একই ড্রাগ আপনি পাররেক্টাল নিচ্ছেন। ২ টার অবশ্যই ২ টার অবশ্যই যেহেতু ফরমুলেশন ভিন্ন তাহলে ২ টা কিন্তু কখনোই আইডেন্টিক্যাল হবে না। কখনোই আইডেন্টিক্যাল হবে না। আপনি একটা ওরাল ড্রাগ যদি আপনি ওরালি নিলেন, সেই ওরাল ড্রাগ কখনোই কিন্তু আপনি পাররেক্টালি বা ইন্ট্রাভেনাসলি নিতে পারবেন না। তাহলে দেখেন আইডেন্টিক্যাল উইথ ডিফারেন্ট ফরমুলেশন অফ দ্যা সেইম ড্রাগ। তাহলে আপনি চিন্তা করেন একটা সেইম ড্রাগের ডিফারেন্ট ফরমুলেশন কখনোই আইডেন্টিক্যাল হবে না। অবশ্যই সেটা ভিন্ন হবে। অবশ্যই সেটা ভিন্ন হবে। তাহলে এটা কি হবে? ফলস হবে। ইস ইফেক্টেড বাই মেটাবলিজম ইন দ্যা লিভার। মেক্সিমাম ড্রাগ আমরা জানি যে লিভারে মেটাবলিজম হয় আর মেটাবলিজমের উপর এটার ইফেকশন থাকবে। এটা ট্রু। 100% উইথ ইন্ট্রাভেনাস রুট। এটা তো আমরা ফার্স্ট এই বললাম যে আপনি যখন আইভি রুটে দিবেন তখন সেটার সব পোরশনই বায়ো অ্যাভেইলেবিলিটি মানে সব পোরশনই আপনার সিস্টেমিক সার্কুলেশন এ চলে যাবে যেটা আপনার জন্য ভালো হবে। তাহলে এটা ট্রু। এ মেজার অফ a measure of the rate of the absorption of the drug তাহলে একটা ড্রাগের যখন বায়ো অ্যাভেইলেবিলিটি মানে সেটা সিস্টেমিক সার্কুলেশনে কতটুকু যাচ্ছে সেটার সাথে কিন্তু অ্যাবজর্পশন রিলেটেড তাহলে এটা কি হবে এটাও আমাদের ট্রু হবে এটাও আমাদের ট্রু হবে তাহলে এভাবে কিন্তু আপনি যখন দেখবেন লাস্টে যখন খুলবেন তখন দেখবেন এই বায়ো অ্যাভেইলেবিলিটি থেকে আরো ৪-৫ টা কোশ্চেন আসছে তাহলে যখন এই ৪-৫ টা কোশ্চেন সলভ করবেন ধরেন এখানে ৫ টার মধ্যে ২ টা হয়তো অন্য কোশ্চেনে মিল আছে আরো আপনি ৩ টা এক্সট্রা অপশন পেলেন। আরো এরকম আরেকটা কোয়েশ্চেনে আরো ২ টা এক্সট্রা অপশন পেলেন। এই যে এক্সট্রা অপশন গুলা যেগুলো আপনার মনে হবে যে শিটে আছে যে আপনি হয়তো জানেন না, সেগুলো আপনি শিটে লিখে ফেলবেন। অথবা আমি মাঝে, মাঝে কি আমি আমার সময়ের কথা বলছি যে ধরেন আমি যখন পড়তাম তখন আমার যেই জিনিসটা লিখতে একটু আলসেমি লাগতো সেই পেজ নাম্বারটা আমার শিটে লিখে রাখতাম। যে লাস্ট আওয়ারের এত পেজ। এত পেজটা আমাকে যখন এই টপিকটা আমি পড়ব তখন লাস্ট আওয়ারে এত পেজটা আমাকে দেখতে হবে।
আচ্ছা। এরপরে কোয়েশ্চেন আমরা চলে আসবো। রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন নট হ্যাভিং এনি অ্যাবসর্পশন ফেজ। এটা আমরা সবাই মোটামুটি জানি। এটা অনেকটা এসবিএ এর মতো কোয়েশ্চেন। এখন কিন্তু আমাদের এসএসসি ডিপ্লোমাতে এসবিএ এড হয়েছে। আপনারাও ইতিমধ্যে জানেন। তাহলে দেখেন যে আপনি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করলেন যে কোন রুটে অ্যাডমিনিস্ট্রেশন করলে আপনার কোনো অ্যাবসর্পশন ফেজ যাবে না বা কোনো ড্রাগই আপনার নষ্ট হবে না। অ্যাবসর্পশন হয়েও কোনো ড্রাগ আপনার নষ্ট হবে না, কিছুই হবে না। আপনার সরাসরি সেটা সিস্টেমিক সার্কুলেশন এ যেয়ে আপনার সরাসরি কাজ করবে। সেটা কি? সেটা একটা রুটই। সেটা কি? ইন্ট্রাভেনাস। একমাত্র ইন্ট্রাভেনাস রুটে 100% বায়োঅ্যাভেইলেবিলিটি প্লাস হচ্ছে কোনো অ্যাবসর্পশন ফেজ এ কোনো ড্রাগের কোনো সমস্যা হবে না। আচ্ছা। এরপরে চলে আসেন একটা কোয়েশ্চেন কনজুগেশন অফ ড্রাগ। যেকোনো ড্রাগ দেখেন একটা ড্রাগ আপনার মেটাবলিজম হবে। সেটা কিন্তু একা মেটাবলিজম হতে পারবে না। হয় কনজুগেশন এর মাধ্যমে মেটাবলিজম হবে অথবা তাদের হচ্ছে সলিবিলিটি চেঞ্জ হবে। এরকম বিভিন্নভাবে বা কোনো এনজাইম এর মাধ্যমে এই কাজটা হবে। তাহলে দেখেন ড্রাগের কনজুগেশন কি বলেছে? ড্রাগের কনজুগেশন কি বলছে? occurs primarily in the liver এটা মাত্রই আমরা দেখলাম যে ড্রাগের কনজুগেশন মানে হচ্ছে এই যে মেটাবলিজম যে হচ্ছে, এই মেটাবলিজমকে মেইনলি হাইলাইট করেছে। তাহলে মেটাবলিজম যেকোনো ড্রাগের মিক্সিয়াম আমরা যখন ওরাল ফর্মে নেই, তখন সেটার মেটাবলিজম কোথায় হয়? সেটার মেটাবলিজম কিন্তু লিভারে হয়। প্রাইমারিলি হবে লিভারে। তাহলে এটা কি হবে? ট্রু। increases their water solubility মেটাবলিজম যত বাড়বে ওয়াটার solubility তত বাড়বে। এটা ট্রু। is brought about by enzyme present in the intestine দেখেন প্রথমেই বলেছি যে কোনো ড্রাগ আমাদের কোথায় মেটাবলিজম হয়? লিভারে মেটাবলিজম হয়। তাহলে লিভারে যখন মেটাবলিজম হয় তখন আমার কিছু এনজাইম লাগে। তাহলে কথাটা দেখেন is brought about by enzyme ঠিক আছে। যে এনজাইমের মাধ্যমে আমাদের মেটাবলিজমটা হচ্ছে। কিন্তু পরের লাইনটা ঠিক পরক্ষণে কি বলেছে? প্রেজেন্ট ইন দ্য ইন্টেস্টাইন। নো ইন্টেস্টাইনে না, লিভারে যেই এনজাইম গুলা আছে সেগুলার মাধ্যমে কিন্তু আমার ড্রাগের কনজুগেশন হচ্ছে বা মেটাবলিজম হচ্ছে। তাহলে এটা ফলস। ডাজ নট ওয়াকার উইথ গ্লাইসিন তাহলে গ্লাইসিনের মাধ্যমে আমরা তো মাত্রই দেখলাম বিভিন্ন এনজাইমের মাধ্যমে আমাদের মেটাবলিজম হচ্ছে। তাহলে এই কোশ্চেনটা যখন আপনি এই স্টেমটা যখন পারবেন তখন কিন্তু পরের স্টেমটাও পারবেন। দেখেন আমরা অনেক সময় বলি না যে কোশ্চেনের ভিতরেই অ্যান্সার আছে। দেখেন ইস ব্রট অ্যাবাউট বাই এনজাইম আপনি জানেন এতটুকু কারেক্ট। তারপরের স্টেমটাই বলে দিয়েছে ডাজ নট অকার উইথ গ্লাইসিন। তাহলে কি হয়? ২ টা কি মিলল? ২ টা কন্ট্রোভার্সিয়াল না? তার মানে এটা কি হবে? এটা ফলস হবে। ক্যান occur with glucuronic acid এটা কি হবে আমাদের ট্রু ক্যান occur with glucuronic acid অলসো কি আরো সালফিউরিক অ্যাসিডের সাথে হতে পারে অ্যাসিটিক অ্যাসিডের সাথে হতে পারে গ্লাইসিনের সাথে হতে পারে এই সবগুলোর সাথে কি ড্রাগের কনজুগেশন হয় তবে গ্লুকোরোনাইডেশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ গ্লুকোরোনাইডেশনটা সবচেয়ে কমন এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাহলে এতটুকু পর্যন্ত দেখেন আমরা যে কোশ্চেন গুলো সলভ করলাম সবগুলা কোশ্চেনই কিন্তু আপনি অনলাইন ভার্সনে পাবেন প্লাস হচ্ছে অফলাইন ভার্সনে পাবেন আপনি দুইটা ভার্সনেই পাবেন আপনি যখন ফ্রি থাকেন বা হচ্ছে বাসায় থাকেন তখন অবশ্যই বইটা নিয়ে পড়বেন বা আপনার অনেক সময় মনে হয় বাসায় থাকলেও কিন্তু আমরা অনেক সময় শুয়ে বসে থাকি না শুয়ে বসে থাকি মোবাইল নিয়ে বসে থাকি তখনও কিন্তু আপনি চাইলে আপনার অনলাইন ভার্সন থেকে আপনি এই কোশ্চেন গুলো সলভ করতে পারবেন তাহলে আপনাদের জন্য কিন্তু লাস্ট আওয়ার প্লাটিনামটা খুব ভালো একটা বই প্লাস হচ্ছে আ ভালো একটা টেক্সট বুক হিসেবেও আপনি ধরতে পারেন। কারণ হচ্ছে এখানে যে টপিক গুলো দেওয়া আছে, ওই টপিক গুলোও যদি আপনি সুন্দরভাবে পড়েন তাহলেও কিন্তু আপনার একটা প্রিপারেশন হয়ে যাবে। আচ্ছা এরপরে চলে আসেন আরেকটা কোয়েশ্চেন আমরা একটু সলভ করব। প্লাজমা হাফ লাইফ অফ এ ড্রাগ গিভস ইনফরমেশন অ্যাবাউট তাহলে একটা ড্রাগের হাফ লাইফ আপনাকে কি ইনফরমেশন দিচ্ছে? এটা কিন্তু একটা পেইড কোয়েশ্চেন যে এই কোয়েশ্চেনটা থেকে অনেক মানে এই টপিকটা থেকে অনেকবার কোয়েশ্চেন এসেছে। এই টপিকটা থেকে দেখবেন যে লাস্ট আওয়ার খুললেই দেখবেন যে এই একটা টপিক থেকে প্লাজমা হাফ লাইফ থেকেই মনে হয় ১০ থেকে ১২ টা কোয়েশ্চেন চলে আসছে। তাহলে দেখেন একটা হাফ লাইফ আপনাকে কি সম্পর্কে আইডিয়া দিতে পারে? কি সম্পর্কে আইডিয়া দিতে পারে? এখানে একটা কথা আছে। হাফ লাইফ কিন্তু অ্যাবসর্পশন সম্পর্কে আইডিয়া দিবে না। এটা আমাদের শিটে আপনি ঠিক করে নিবেন। প্লাজমা হাফ লাইফ অফ এ ড্রাগ গিভস ইনফরমেশন অ্যাবাউট অ্যাবসর্পশন সম্পর্কে আপনাকে কিন্তু আইডিয়া দিবে না। এখানে অ্যান্সারটা কিন্তু ঠিক আছে। ঠিক আছে? তাহলে এটা কিন্তু ফলস। কিন্তু হাফ লাইফ কি?
আপনার কতটুকু ড্রাগ প্রয়োজন, তারপরে হচ্ছে কত ডিউরেশন এ আপনি দিবেন, প্লাস হচ্ছে কি ফ্রিকোয়েন্সি তে আপনি দিবেন সবকিছুই কিন্তু হাফ লাইফ এর উপর ডিপেন্ড করে। বা হাফ লাইফ হচ্ছে গিয়ে আপনাকে সেই ইনফরমেশন গুলা দিয়ে থাকে। তাহলে দেখেন প্লাজমা হাফ লাইফ অফ এ ড্রাগ গিভস ইনফরমেশন অ্যাবাউট ইটস অ্যাবজর্পশন। অবশ্যই অ্যাবজর্পশন সম্পর্কে আইডিয়া দিবেন, এটা ফলস। ডোজ রিকোয়ারমেন্ট, কতটুকু ডোজ আপনাকে লাগবে, কতটুকু ডোজ লাগবে, তাহলে এটা ট্রু। ডিউরেশন, কতটুকু ডোজে দিলে কত ডিউরেশনে কাজ করবে, প্লাস হচ্ছে আপনি কি ফ্রিকোয়েন্সিতে অ্যাডমিনিস্ট্রেশন করবেন, এটাও ট্রু। টক্সিক ইফেক্ট, এটা কি হবে? হাফ লাইফ থেকে টক্সিক ইফেক্ট সম্পর্কে কোনো আইডিয়া দিবে না। যে একটা ড্রাগের অ্যাডভান্স ইফেক্ট আপনি হাফ লাইফ থেকে জেনে যাচ্ছেন, বিষয়টা এরকম হবে না। তাহলে এটা কি হবে? এটা আমাদের জন্য ফলস। দেখেন এই যে এইভাবে আপনাদের রেফারেন্স গুলা দেওয়া আছে। আপনি চাইলে ধরেন আপনার মনে হলো যে আচ্ছা হাফ লাইফটা আমি একটু বই থেকে পড়ি। কারণ বইয়ের আসলে কোথায় আছে আপনি আবার ইনডেক্স খুলবেন, ইনডেক্স খুলে দেখবেন যে কত নাম্বার পেজে আছে। এর চেয়ে সরাসরি আপনি যখন এখানে রেফারেন্সটা দেখবেন ক্যাটজাং এর এত পেজে আছে, আপনি সরাসরি ক্যাটজাং বইটা খুলেও কিন্তু এই রেফারেন্সে গিয়ে এই টপিকটা পড়ে ফেলতে পারবেন। এখন আমরা সব ড্রাগের অ্যাবজর্পশন পড়লাম, বায়োঅ্যাভেইলেবিলিটি পড়লাম, এক্সক্রিশন সম্পর্কে জানতে হবে। যে একটা ড্রাগ কিভাবে এক্সক্রিশন হচ্ছে, কিভাবে এক্সক্রিশন হচ্ছে বা এক্সক্রিশন আমাদের কিসের উপর ডিপেন্ড করছে। দেখেন এখানে কি বলেছে এক্সক্রিশন অফ ড্রাগ। একটা ড্রাগ আমার শরীর থেকে বের হয়ে যাবে সেটাই তো এক্সক্রিশন, তাই না? তাহলে এই এক্সক্রিশন আসলে কিসের উপর ডিপেন্ড করে? ড্রাগ আসলে কোন দিক দিয়ে বের হচ্ছে? মেক্সিমামে কি হয়? ইউরিন দিয়ে বের হবে না? ইউরিন দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে ইউরিনের পিএইচ এর উপর অবশ্যই ডিপেন্ড করবে, তাই না? যেহেতু ইউরিন দিয়ে বের হয়ে যাচ্ছে তাহলে ইউরিনের পিএইচ এর উপর অবশ্যই ডিপেন্ড করবে, অবশ্যই ডিপেন্ড করবে। তাহলে দেখেন যদি ইউরিনের পিএইচ যদি অ্যাসিডিক হয়, এটা তো আমরা একটু আগে দেখেছি যে যদি কোনো অ্যাসিডিক হয়, পিএইচ যদি ইউরিনের পিএইচ যদি অ্যাসিডিক হয় তাহলে অ্যাসিডিক ড্রাগ গুলা হচ্ছে আয়োনাইজ হবে না, লেস আয়োনাইজ হবে। লেস আয়োনাইজ হবে তাই হচ্ছে তখন এক্সক্রিশন টাও কম হবে। যত আয়োনাইজ হবে তত এক্সক্রিশন বেশি হবে। তাহলে ডিপেন্ডস অন পিএইচ অফ দ্য ইউরিন। ইউরিনের পিএইচ এর উপর এটা ডিপেন্ড করে। এটা ট্রু। ডিক্রিজেস when drug is আনআয়োনাইজড। এই যে মাত্রই বললাম যে একটা ড্রাগ যখন আনআয়োনাইজড থাকবে তখন কিন্তু ভালো এক্সক্রিশন হবে না। তাহলে এক্সট্রিশন হওয়ার জন্য আয়োনাইজেশন জরুরি। আপনার ড্রাগ যত বেশি আয়োনাইজেশন হবে তত আপনার এক্সট্রিশন হয়ে যাবে। তাহলে এটা কি হবে? এটা ট্রু। ইনক্রিজেস when bound with প্লাজমা প্রোটিন। আপনি চিন্তা করেন একটা জিনিস প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে আছে। সে কি এক্সট্রিশন হবে না আপনার বডিতে বেশিক্ষণ থাকবে? ধরেন আপনার বান্ধবীকে আপনি ধরে রেখেছেন। আপনি ধরে তাকে বের হতে দিচ্ছেন না। আপনার বাসায় বেড়াতে আসছে অনেকদিন পরে আপনি ধরে রাখছেন। সে কি বের হতে পারবে? সে বের হতে পারবে না। এরকমই একটা ড্রাগকে যখন প্লাজমা প্রোটিন যখন বাইন্ড করে থাকে, তখন কিন্তু তার এক্সক্রিশন কি হবে? আরো কমে যাবে। তাহলে এটা ফলস হবে। ইস এসেনশিয়াল ফর বডি হোমিওস্ট্যাসিস। অবশ্যই। যেকোনো ড্রাগ, একটা ড্রাগের টক্সিক ইফেক্ট আছে কিন্তু, হ্যাঁ? তাহলে প্রতিটা ড্রাগেরই টক্সিক ইফেক্ট আছে। সেটা যদি আমার শরীরে জমে ধরেন ওই যে অনেক সময় আমরা আর্সেনিকের কথা বলি যে আর্সেনিক যুক্ত পানি খেলে হচ্ছে আর্সেনিক আপনার শরীরে জমে কি আমাদের আর্সেনিকোসিস করে। তাহলে এরকম যে ড্রাগের যে এক্সক্রিশন, এই যে ড্রাগটা আমাদের শরীর থেকে বের হওয়া প্রয়োজন, এই প্রয়োজনীয়তার সাথে কিন্তু বডির হোমিওস্ট্যাসিস এসেনশিয়াল। বডির হোমিওস্ট্যাসিস এসেনশিয়াল। বডির যে নরমাল হোমিওস্ট্যাসিসটাকে মেইনটেইন করে। এটা ট্রু। হ্যাজ নো ইফেক্ট অন হাফ লাইফ অফ দ্যা ড্রাগ। ড্রাগের হাফ লাইফ এর উপর এটার কোনো ইফেক্ট নাই। এটা কি ট্রু হওয়া উচিত বলেন তো? এক্সক্রিশন এর সাথে অবশ্যই হাফ লাইফ এ জড়িত। একটু আগেই কিন্তু আমরা একটা কোয়েশ্চেন সলভ করলাম যে হাফ লাইফ এর সাথে এক্সক্রিশন জড়িত। তাহলে নো ইফেক্ট কথাটা কি? ফলস হবে। তাহলে দেখেন এই যে একটা কোয়েশ্চেন সলভ করলাম, আমি একটু কথা বলি। একটা কোয়েশ্চেন যে সলভ করলাম, এই কোয়েশ্চেনে একটু ঘুরিয়ে দেয় অনেক সময়। দেখেন এই ইনক্রিজ এর জায়গায় ডিক্রিজ দিয়ে দিল বা নো ইফেক্ট এর জায়গায় নো কথাটা কেটে দিল। তাহলেই কিন্তু কোয়েশ্চেনটা একটু ঘুরে গেল, অপশন গুলো চেঞ্জ হয়ে গেল। তখন আপনি দেখবেন যে অপশন গুলা আপনি যদি ভালোভাবে বুঝেন, একটা কোয়েশ্চেন যখন আপনি পড়বেন তখন যদি আপনি ভালোভাবে বুঝে পড়েন, আপনি কিন্তু ওইটা থেকে চেঞ্জ করে যেকোনো কোয়েশ্চেন দিলে আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন। প্লাস হচ্ছে আপনি লাস্ট আওয়ার প্লাটিনাম আরেকটা ইম্পোর্টেন্ট পাবেন প্রবেবল স্টেম নামে একটা কথা আছে। প্রবেবল স্টেম মানে কি? সেটা হচ্ছে ধরেন এক্সট্রাকশন অফ ড্রাগ আপনার একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন থেকে পসিবল কি স্টেম আপনার পরীক্ষায় আসতে পারে, আমাদের অভিজ্ঞতা আলোকে সিনিয়র মেন্টরদের অভিজ্ঞতার আলোকে কিন্তু সেই জিনিসটাও আপনাদের দেওয়া
দেওয়া আছে লাস্ট আওয়ার প্লাটিনামে। ধরেন এক্সট্রেশন একটা টপিক। এই টপিক থেকে আরো কি স্টেম আসতে পারে? সব স্টেমই কি ইম্পোর্টেন্ট? ধরেন এক্সট্রেশন চ্যাপ্টারটা বা এক্সট্রেশন টপিকটা আপনি ক্যাডজারে যখন খুলবেন দেখবেন ২ থেকে ৩ পৃষ্ঠা, আরো ৪-৫ পৃষ্ঠাও থাকতে পারে। তাহলে প্রতিটা টপিক যখন এরকম ৫-৬ পৃষ্ঠা থাকে সব তো আমাদের জন্য ইম্পোর্টেন্ট না। তাহলে এখান থেকে আরো কি স্টেম আমাদের জন্য ইম্পোর্টেন্ট সেটাও কিন্তু আপনাদের লাস্ট আওয়ারে দেওয়া আছে। প্লাস অনলাইন ভার্সনেও কিন্তু প্রয়োবল স্টেম গুলো আপনি পাবেন। আচ্ছা। এই যে এরকম সুন্দরভাবে এক্সপ্লেনেশন গুলাও দেওয়া আছে। এক্সপ্লেনেশন গুলার সাথে আপনি মিলিয়ে যখন পড়বেন তখন কিন্তু আপনার ভুল হওয়ার চান্স আরো কমে যাবে। এখন আমরা আরেকটা কোয়েশ্চেন সলভ করি। এখন আমরা সিস্টেমিক ফার্মাকোলজিতে চলে গিয়েছি। দেখেন মোর সিডেটিং অ্যান্টিহিস্টামিন ড্রাগ এগুলো কিন্তু আমাদের বিগত সেশনের কোয়েশ্চেন। অ্যান্টিহিস্টামিন ড্রাগ আমরা সবসময় আগে তো একটা সময় দেখা যেত ছোটবেলায় অ্যান্টিহিস্টামিন খেতাম আর ঘুমায়ে যেতাম, তাই না? সন্ধ্যাবেলায় ঘুম চলে আসতো, সারাদিন সারারাত খালি ঘুমাতাম। তাহলে এখন ডে টু ডে লাইফ এ কি মোর সিডেটিং বা লেস সিডেটিং ড্রাগ বের হয়েছে। তাহলে আমাদের অ্যান্টিহিস্টামিন ড্রাগ গুলো হচ্ছে ২ জেনারেশন হতে পারে। একটা ফার্স্ট জেনারেশন আরেকটা হচ্ছে সেকেন্ড জেনারেশন। যেটা সেকেন্ড জেনারেশন সেটাই আমরা বেশি প্রেফার করি। কেন বলেন তো? কারণ সেকেন্ড জেনারেশনটা হচ্ছে লেস সিডেটিভ। যেই ওষুধগুলা লেস সিডেটিভ সেগুলো তো আমাদের জন্য ইম্পোর্টেন্ট, তাই না? ধরেন আপনি পরীক্ষার আগের দিন রাতে এমন একটা সিডেটিভ যুক্ত হচ্ছে অ্যান্টিহিস্টামিন খেয়ে ফেললেন, আপনি সারারাত প্রিপারেশনই নিতে পারলেন না। তাহলে তো হবে না। তাহলে দেখেন মোর সিডেটিং আর লেস সিডেটিং এটা আমরা কিভাবে মনে রাখবো? আমরা ইউজুয়ালি যে সেকেন্ড জেনারেশনটা ভালোভাবে পড়তাম। সেকেন্ড জেনারেশনটা যদি পড়েন এটা বাদ দিয়ে যা আছে সবই ফার্স্ট জেনারেশন। তাহলে সেকেন্ড জেনারেশন গুলো হচ্ছে লেস সিডেটিভ। সেটা কিভাবে আমরা মনে রাখি? সবাই একটু কবিতাটা লিখে রাখবেন। ফুল ক্লিয়ার। ফুল ক্লিয়ার দিয়ে আমরা মনে রাখবো। ফুল ক্লিয়ার দেখেন প্রতিটা ড্রাগই আপনার মিলে যাবে। শীটের সাথে প্রতিটা ড্রাগ দেখেন এফ এ হচ্ছে ফেক্সোফেনাডিন। আমরা সবাই ফেক্সো নামে চিনি, তাই না? ফেক্সোফেনাডিন। তারপর এল এ হচ্ছে লোরাটাডিন। লোরাটাডিনের সাথে আপনি ডেসলোরাটাডিন পড়ে ফেলবেন। তারপর লিভোসিট্রিজিন তারপর সিট্রিজিন প্লাস হচ্ছে লিভোসিট্রিজিন এই ২ টা একসাথে। তারপর তে দেখেন ইভাস্টিন, এতে অ্যাজোলাস্টিন, তারপরে হচ্ছে অ্যাজোলাস্টিন, মেজোলাস্টিন আছে, আর এ হচ্ছে রুপাটাডিন আছে। এই সবগুলা ড্রাগই কি লেস সিডেটিভ মানে আপনার ঘুম আসবে না। আর এই সবগুলা ড্রাগই হচ্ছে আমাদের সেকেন্ড জেনারেশন। এখন অনেক সময় কোয়েশ্চেনটা চেঞ্জ করে দেয় ফার্স্ট জেনারেশন মানে মোর সিডেটিভ অথবা ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন। তাহলে আপনি সেকেন্ড জেনারেশন গুলো যদি বাদ দিয়ে দেন সেগুলোই ফার্স্ট জেনারেশন। তাহলে দেখেন ডেসলোরাটাডিন আমরা পড়লাম। তাহলে এটা কি হবে? ফলস হবে। ক্লোরফেনিরামিন এটা হচ্ছে মোরসিয়েটে বা এটা আমরা ফুল ক্লিয়ার এর মধ্যে পড়ি নাই। তাহলে এটা ট্রু। প্রোমিথাজিন এটা ট্রু। লোরাটাডিন মাত্র পড়েছি। তাহলে এটা ফলস। ফেক্সোফেনাডিন মাত্র পড়েছি এটা ফলস। তাহলে ফার্স্ট জেনারেশন যেগুলা সেগুলোর কবিতা নেই। সেকেন্ড জেনারেশনের কবিতা হচ্ছে ফুল ক্লিয়ার দিয়ে আমরা মনে রাখবো। ফুল ক্লিয়ার দিয়ে আমরা মনে রাখবো। আরেকটা ইম্পোর্টেন্ট কথা আমি বলব যেটা মোর সিডেটিং বা ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন এটার আরেকটা ইম্পোর্টেন্ট কাজ হচ্ছে এটা মোশন সিকনেস এ আপনি ব্যবহার করতে পারবেন। মোশন সিকনেস এ আপনি ব্যবহার করতে পারবেন। মোশন সিকনেস এ আপনি ব্যবহার করতে পারবেন ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন গুলো। আচ্ছা এই যে দেখেন প্রয়োবল স্টেম একটা কথা আছে। প্রয়োবল স্টেম এই যে দেখেন আরো কিছু প্রয়োবল স্টেম এই তিনটা আপনার পরীক্ষায় আসতে পারে। যে হচ্ছে ফার্স্ট জেনারেশন অথবা হচ্ছে মোর সিডেটিভ অ্যান্টিহিস্টামিন কি আছে। প্রয়োবল স্টেম দেওয়া মানে হচ্ছে আপনি সাথে কিন্তু আরো ওরিয়েন্টেড হলেন। আপনার নিজের মতো করে আরো কয়েকটা কোয়েশ্চেন বানিয়ে আপনি পড়তে পারলেন। আপু ফুল ক্লিয়ার এর একটু আবার বলবেন? হ্যাঁ, অবশ্যই আপু। আচ্ছা, তাহলে আমি হচ্ছে ফুল ক্লিয়ার যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন অথবা লেস সিডেটিভ অ্যান্টিহিস্টামিন এর এই কবিতাটা নামগুলো আপু, হ্যাঁ, ড্রাগস নামটা এর হচ্ছে নামগুলো। ফুল ক্লিয়ার বলছি আমি। ফুল ক্লিয়ার এ দেখেন এফ এ হচ্ছে ফেক্সোফেনাডিন যেটা সবচেয়ে পরিচিত নাম, তাই না? ফেক্সোফেনাডিন। এল এ হচ্ছে লোরাটাডিন। লোরাটাডিন যখন পড়বেন একই সাথে ডেসলোরাটাডিনও পড়ে ফেলবেন। লোরাটাডিন, ডেসলোরাটাডিন। তারপরেরটা চলে আসে সি তে হচ্ছে সেট্রিজিন, হ্যাঁ? সেট্রিজিন আর লিভোসেট্রিজিন। এল এ হচ্ছে লিভোসেট্রিজিন। তাহলে একটা হচ্ছে সেট্রিজিন আরেকটা হচ্ছে লিভোসেট্রিজিন। তারপরে দেখেন ইতে হচ্ছে ইবাস্টিন। ইবাস্টিন এতে হচ্ছে অ্যাজোলাস্টিন আর অ্যাজোলাস্টিন যখন আপনি বলবেন তখন মেজোলাস্টিনও বলে ফেলবেন। অ্যাজোলাস্টিন প্লাস হচ্ছে মেজোলাস্টিন। আরে হচ্ছে রূপাটাডিন। এখন কিন্তু রূপাটাডিনও অনেক জনপ্রিয়। তাহলে আরে হচ্ছে রূপাটাডিন। এটা দিয়ে আমরা ফুল ক্লিয়ার দিয়ে মনে রাখবো লেস সিডেটিং অ্যান্টিহিস্টামিন প্লাস হচ্ছে এটা কি করে? এটা সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন। থ্যাংক ইউ আপু।
আচ্ছা, এরপরে একটা কোয়েশ্চেনে চলে আসি আমরা। মানে সিএনএস ফার্মাকোলজি থেকে এই কোয়েশ্চেনটা এসেছে দেখেন। এসএসআরআই মানে কি? সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর has the following advantage over TCA ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। তাহলে কোশ্চেনেই কিন্তু বোঝা যাচ্ছে যে এসএসআরআই আসলে বেশি ভালো একটা ড্রাগ, যেটা আমরা সচরাচর ব্যবহার করি টিসি এর তুলনায়। তাহলে কেন এসএসআরআই টা আমাদের জন্য ভালো? দেখেন এখানে বলেছে এসএসআরআই বা সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর ইজ হাইলি সিলেক্টিভ। যখনই একটা ড্রাগ অ্যাডভান্টেজ বা ভালো একটা ড্রাগ, তার মানে সেটা অবশ্যই হাইলি সিলেক্টিভ হতে হবে। একটা নির্দিষ্ট সিলেক্টিভ জায়গায় সে কাজ করবে। একটা ড্রাগ আপনি দিলে সারা শরীরে যেকোনো জায়গায় যেয়ে কাজ করল, তাহলে তো হবে না। তাহলে টিসি এর তুলনায় এসএসআরআই কিন্তু হাইলি সিলেক্টিভ। তাহলে এটা ট্রু। আন্ডারগো ফার্স্ট পাস মেটাবলিজম। ফার্স্ট পাস মেটাবলিজম এ যদি চলে যায়, একটা ড্রাগের অনেক জায়গাটা ওয়েস্ট হয়ে যাবে। তাহলে সেটা অবশ্যই অ্যাডভান্টেজ হবে না। তাহলে এসএসআরআই থেকে দেখেন আন্ডারগো ফার্স্ট পাস মেটাবলিজম, এটা কি হবে? ফলস হবে। এটা টিসি এর অ্যাডভান্টেজ বা টিসি এর ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ তো না, টিসি এর ডিসঅ্যাডভান্টেজ। যে টিসি হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজম দিয়ে যায়, তখন অনেকগুলো ড্রাগের ফর্মুলেশন নষ্ট হয়। আচ্ছা, এরপরে আসে সিডেটিভ ইফেক্ট ইজ অ্যাবসেন্ট অর লেস। আমরা এই যে মাত্রই বললাম, ধরেন পরীক্ষার আগের দিন আপনার অনেক বেশি টেনশন লাগছে। আপনি যেকোনো একটা অ্যান্টিসাইকোটিক বা অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ খাচ্ছেন, কিন্তু আপনি সাথে, সাথেই ঘুমায়ে যাচ্ছেন। তাহলে তো সেটা হবে না। তাহলে দেখেন এই যে এই ড্রাগটা ভালো, তার আরেকটা ইম্পোর্টেন্ট ইফেক্ট হচ্ছে, সেটা হচ্ছে সিডেটিভ ইফেক্টটা খুবই কম। আপনার মাথা-টাথা ঠান্ডা রাখলো, কিন্তু হচ্ছে আপনার ঘুম আসবে না। তাহলে এটা কি হবে? এটা ট্রু। Can be used in patient of benign prostatic hyperplasia. এটার একটা অ্যাডভান্টেজ। Can be used, আপনি benign prostatic hyperplasia যে পেশেন্ট গুলা আছে, তাদেরকে আমরা এসএসআরআই ব্যবহার করতে পারবো। এটা ট্রু। প্রডিউস অটোনমিক টক্সিসিটি, আপনি দেখেই বুঝতে পারছেন এটা ফলস হবে। কারণ এটা কোনো অ্যাডভান্টেজ না, ফলস। আরেকটা ইম্পোর্টেন্ট কথা বলি, এসএসআরআই আপনি মনে রাখবেন, এসএসআরআই কি? এস আছে না? এই এস এর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। সেই ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সেক্সুয়াল ডিসফাংশন করে। সেক্সুয়াল ডিসফাংশন করে। এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পোর্টেন্ট। দেখবেন যে এসএসআরআই থেকে একটা স্টেম আসে অনেক বেশি সেক্সুয়াল ডিসফাংশন করে। তাহলে আপনাকে যদি একটা কোয়েশ্চেন এরকম করে যে একটা ইয়াং পেশেন্টে আপনার প্রেফারেন্স ড্রাগ কি এসএসআরআই হওয়া উচিত? যেটা সেক্সুয়াল ডিসফাংশন করবে, সেটা অবশ্যই ওই সময়ে ওই মুহূর্তে এটা এসেনশিয়াল না, বা লং টাইম আমরা এটা ব্যবহার করতে পারব না। তাহলে এসএসআরআই এর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে সেক্সুয়াল ডিসফাংশন করে। আচ্ছা, দেখেন এক্সপ্লেনেশন এ কত সুন্দরভাবে অ্যাডভার্স ইফেক্ট অফ টিসি, অ্যাডভান্টেজ অফ এসএসআরআই অন টিসি এভাবে আলাদাভাবেও দেওয়া আছে। আপনি এই বক্সটা পড়লেও কিন্তু ওই টপিকটা পুরোপুরি পড়ে ফেলতে পারবেন। আচ্ছা, এবার আরেকটা কোয়েশ্চেন সলভ করি। এন্টিসাইকোটিক ড্রাগ দেখেন। আচ্ছা, ক্লোরপ্রোমাজিন, ঠিক আছে? ক্লোরপ্রোমাজিন একটা জনপ্রিয় এন্টিসাইকোটিক ড্রাগ। এন্টিসাইকোটিক ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট অনেক পরীক্ষায় আসছে। আপনি লাস্ট আওয়ার খুললেই দেখবেন যে এক এন্টিসাইকোটিক ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট থেকে কমপক্ষে ১৫ থেকে ২০ টা কোয়েশ্চেন আসছে। এটা তো আমরা কমে বললাম যে আরো বেশি কোয়েশ্চেন আসছে। তাহলে কোয়েশ্চেন গুলো কিভাবে আসে? দেখেন এন্টিসাইকোটিক ড্রাগের অনেক অ্যাডভার্স ইফেক্ট। তার মধ্যে কিছু হচ্ছে ডোপামিন রিসেপ্টরটাকে ব্লক করে দেয়, কিছু কোলিনার্জিক রিসেপ্টরকে ব্লক করে দেয়, কিছু কোলিনার্জিক রিসেপ্টরকে ব্লক করে দেয়। তাহলে আপনাকে বলেছে অ্যাডভার্স ইফেক্ট অফ টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ ডিউ টু ডোপামিনার্জিক রিসেপ্টর ব্লকেজ। তাহলে ডোপামিন রিসেপ্টর ব্লক করার ফলে আপনার কি অ্যাডভার্স ইফেক্ট হতে পারে? কি অ্যাডভার্স ইফেক্ট হতে পারে? তাহলে দেখেন এখানে আমি কবিতাটা বলি 2G, 2A, TPS, TPS। 2G তে হচ্ছে গ্যালাক্টোরিয়া আর গাইনোকোমিশিয়া। 2A তে হচ্ছে অ্যাটাক্সিয়া আর অ্যাকিউট ডিসটোনিয়া। তারপর হচ্ছে TPS থায়োপেন্টাসোডিয়াম, তাই না? T তে হচ্ছে টার্ডিভ ডিসকাইনেসিয়া, P তে হচ্ছে পার্কিনসনিজম, S এ হচ্ছে সিডেশন। আরেকটা আছে, সেটা হচ্ছে N দিয়ে, সেটা হচ্ছে নিউরোলেপটিক মেলিগন্যান্স সিনড্রোম। নিউরোলেপটিক মেলিগন্যান্স সিনড্রোম, নিউরোলেপটিক মেলিগন্যান্স সিনড্রোম। তাহলে দেখেন আমরা কোশ্চেনটা একটু সলভ করব। একটা হচ্ছে দেখেন গ্যালাক্টোরিয়া, ওই যে জিতে আমরা পেয়ে গেলাম গ্যালাক্টোরিয়া। তারপরে দেখেন অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন, এটা হচ্ছে কোলিনার্জিক ব্লকের জন্য। তাহলে এটা ফলস হবে। ইউরিনাইন রিটেনশন, এটাও কোলিনার্জিক ব্লকেজের জন্য, এটা ফলস হবে। তারপরে দেখেন নিউরোলেপটিক মেলিগন্যান্স সিনড্রোম, এটা ট্রু। তারপরে সিডেশন, এটা ফলস। তাহলে আমরা এই যে এখানে একটু দেখব
এই যে দেখেন কবিতাটা কি বলেছে 2G2A TPS দেখেন সবগুলা মিলে গেছে। জি তে দেখেন গাইনোকমেশিয়া, গ্যালাক্টোরিয়া। এ তে কি অ্যাকিউট ডিসটোনিয়া আর একাথেসিয়া। টিপিএস টি তে হচ্ছে থায়োপেন্টাল না। টিপিএস এ থায়োপেন্টাল সোডিয়াম দিয়ে আপনি মনে রাখতে পারেন। টি তে হচ্ছে টার্ডিভ ডিসকাইনেসিয়া, পি তে হচ্ছে পার্কিনসনিজম, এস এ হচ্ছে সিজার। তাহলে এটা দিয়ে আমরা ডোপামিন ব্লকেজ দিয়ে আমরা মনে রাখবো। এছাড়া কোলিনার্জিক ব্লকেজ যদি আপনি আলাদাভাবে পড়েন সেটা মনে রাখবেন যে সবকিছুই প্রায় শুকায়ে দেয়। সবকিছু শুকায় দেয়। মুখ ড্রাই হয়ে যাবে। ইউরিন শুকায় গেলে কি হবে? ইউরিনারি রিটেনশন হবে। স্টুল শুকায় গেলে কি হবে? কনস্টিপেশন হবে। এরকম করেও আমরা মনে রাখতে পারি। আচ্ছা, এছাড়াও দেখেন কিছু নিউরোলজিক্যাল আদার সিম্পটম আছে, অকুলার সিম্পটম আছে, অ্যাডভার্স ইফেক্ট আছে সিরিয়াস। এগুলোও আমাদের পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট। এই বক্সে কিন্তু আপনার জন্য ইনফিনিটি স্টার। প্লাস হচ্ছে আপনি ইম্পোর্টেন্ট টপিক গুলা কিভাবে বুঝবেন লাস্ট আওয়ার থেকে? দেখবেন যেই কোয়েশ্চেন গুলা যত বেশিবার আসছে বা যেই টপিক থেকে কোয়েশ্চেন বেশি আসছে সেই টপিকটা আপনার জন্য বেশি, বেশি ইম্পোর্টেন্ট। আচ্ছা। এরপরের কোয়েশ্চেনটা দেখেন ম্যাগনেসিয়াম সালফেট। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট সবচেয়ে বেশি ইউজ হয় কোথায় বলেন তো? গাইনি ওয়ার্ডে সবচেয়ে বেশি ইউজ হয়। গাইনি ওয়ার্ডে সবচেয়ে বেশি ইউজ হয় কি হিসেবে? অ্যান্টি কনভালসেন্ট হিসেবে। শুধু যে অ্যান্টি কনভালসেন্ট তাও না। অনেক সময় দেখা যায় প্রি টার্ম লেবার শুরু হয়ে যায়। তখন কিন্তু বাচ্চার নিউরো প্রোটেকশন এর জন্য আমরা ম্যাক্সালফ দিয়ে থাকি। প্লাস হচ্ছে এই যে প্রি টার্ম লেবারের কথা বললাম, ইউটেরাসটা কি অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। সেটাকে টোকোলাইটিক বা হচ্ছে ইউটেরাসটাকে শান্ত রাখার জন্য আমরা ম্যাক্সাল ব্যবহার করতে পারি। এছাড়াও কোনো একটা পেশেন্টের ধরেন প্রি এক্লাম্পসিয়া আপনি বিপি বেশি পেয়েছেন। এই বিপি যখন বেশি পাবেন, তখন এই বিপি বেশি পাবেন যাতে হচ্ছে বিপি বেশি পাওয়ার পরে কি হলো? যে তার সামনে কি কনভালশন হতে পারে বা এক্লাম্পসিয়া হতে পারে। তাহলে ওই এক্লাম্পসিয়া প্রিভেনশন এর জন্যও কিন্তু আমরা ম্যাক্সালফ দিয়ে থাকি। তাহলে দেখেন আর ম্যাক্সালফ দেওয়ার ৩ টা ক্রাইটেরিয়া এটা তো আমরা মোটামুটি সবাই জানি। রেসপিরেটরি রেট ২০ এর বেশি থাকতে হবে। ইউরিন আউটপুট হচ্ছে ৩০ এমএল পার আওয়ার এর বেশি থাকতে হবে। আরেকটা কথা হচ্ছে নিজার প্রেজেন্ট থাকতে হবে। এই ৩ টা ক্রাইটেরিয়া যখন ফুলফিল হবে তখন আপনি একটা পেশেন্টকে ম্যাগনেসিয়াম সালফেট দিতে পারবেন। তাহলে ম্যাগনেসিয়াম সালফেট কি ভাবে ইউজ করা যায়? মেইনলি আমরা গাইনি ওয়ার্ডেই বেশি ইউজ করি। এন্টি কনভালসেন্ট। দ্যা মোস্ট ইম্পোর্টেন্ট ড্রাগ। একটা পেশেন্ট আপনাকে এক্লাম্পসিয়া নিয়ে আসছে, কনভালশন নিয়ে আসছে। আপনি তখন তাকে ম্যাগনেসিয়াম সালফেট দিবেন। নিউরোপ্রোটেক্টিভ ওই যে বললাম প্রিটার্ম লেবার, টোকোলাইটিক হিসেবে ইউজ করা হয়। অ্যান্টি এমেটিক এটা ফলস। কারণ কোন রকম অ্যান্টি এমেটিক ইফেক্ট এটা নাই। তারপরে দেখেন প্রোফাইলেক্টিক ড্রাগ ইন সিভিয়ার প্রি-এক্লাম্পসিয়া। এটা কি হবে? এটা ট্রু। prophylactic drug in severe preeclampsia এটা true। আচ্ছা। তারপরে দেখেন tolerance can develop with the use of আমরা অ্যানালজেসিক ড্রাগ যখন ব্যবহার করি তখন কিন্তু কিছু ড্রাগে টলারেন্স ডেভেলপ করে বা একটা ড্রাগ আপনি ক্রনিক্যালি ব্যবহার করবেন কিছু ড্রাগ যেগুলো অ্যাডিকশন হয় সেগুলোতে টলারেন্স ডেভেলপ করতে পারে সেটা কি বারবিচুরেট হিরোইন মরফিন কোকেইন বা লিথিয়াম এগুলো তো টলারেন্স ডেভেলপ করে না। আচ্ছা আরেকটা কোয়েশ্চেন দেখেন অ্যাসপিরিন হ্যাজ আ ফলোইং ফার্মাকোলজিক্যাল ইফেক্ট। এটা অ্যাসপিরিন আমরা কত কাজে ব্যবহার করতে পারি? কখনো জ্বর আসলে ব্যবহার করতে পারি। প্লাস হচ্ছে অ্যাসপিরিনের একটা ইম্পোর্টেন্ট জায়গা হচ্ছে এটা একটা অ্যান্টি ড্রাগ। প্লাস আরেকটা জিনিস হচ্ছে অ্যান্টি সাথে ও আমাদের ইনফ্লামেশনও কমায়। তাহলে ওর কয়েকটা ইফেক্ট আছে। একটা জ্বর কমাবে মানে অ্যান্টিপাইরেটিক ইফেক্ট দিবে, অ্যান্টিপ্লাটিলেট ইফেক্ট দিবে, প্লাস হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট দিবে। তাহলে এই ৩ টা জায়গায় আমাদের ট্রু। অ্যান্টি-কনভালসেন্ট বা অ্যান্টি-এমেটিক হিসেবে কোনো ইফেক্ট দিবে না। আচ্ছা এরকম করে দেখেন প্রবাবল স্টেম দেওয়া আছে। আরো কি আসতে পারে আপনাদের জন্য সেগুলো সবই লাস্ট আওয়ারে সুন্দরভাবে দেওয়া আছে। দ্যা রিসেপ্টর ইনভলভড ইন ভমিটিং। তাহলে ভমিটিং এ কি রিসেপ্টর ইনভলভ হয়? কি রিসেপ্টর ইনভলভ হয়? তাহলে এগুলা আমরা দেখব যে আমাদের মোটামুটি ৫ টা রিসেপ্টর ইনভলভ হয়। তার মধ্যে একটা ইম্পোর্টেন্ট হচ্ছে ডোপামিন, হিস্টামিন, সেরোটোনিন আর এটা হচ্ছে নিউরোকাইনিন রিসেপ্টর। তাহলে এই ৩ টা ট্রু বাকিটা ফলস। দেখেন ভেসোডাইলেটেশন ডিউ টু নাইট্রোগ্লিসারিন। নাইট্রোগ্লিসারিন দিলে আমরা জানি আমাদের ভেসেল ডায়ালেটেশন হয়। প্লাস হচ্ছে আপনি হাই ডোজে যখন দিবেন তখন কিন্তু এটা আর্টেরিও ডায়ালেটেশন করে। আর্টারি প্লাস ভেইন ২ টাই ডায়ালেটেশন করে। আর লো ডোজ যদি দেন তখন শুধুমাত্র ভেইন ডায়ালেটেশন করে। তাহলে এই যে ভেসোডাইলেটেশন এর পরে একটা পেশেন্টের কি ইফেক্ট হতে পারে? অবশ্যই তার ব্লাড প্রেশারটা কমে যাবে। হাইপোটেনশন হবে,
টাকিকার্ডিয়া হবে, নাইট্রেট টলারেন্স। আচ্ছা, নাইট্রেট টলারেন্স কিন্তু ভেসোডাইলেশন এর জন্য হয় না। আপনি নাইট্রোগ্লিসারিন দিলেন, এটা ক্লিনিক্যালি দিলেন যখন, তখন নাইট্রেট টলারেন্স ডেভেলপ করতে পারে। বাট দিস ডাজ নট এফেক্ট ফ্রম ভেসোডাইলেটেশন। আচ্ছা, হেডেক হতে পারে, এটা ভেসোডাইলেটেশন ও মিথ হিমোগ্লোবিনেমিয়া। এটা করে কিন্তু এটা হচ্ছে ভেসোডাইলেটেশন এর জন্য না। তাহলে আপনার কিন্তু কোয়েশ্চেনটা খুব ভালোভাবে পড়তে হবে। আপনি একটা জিনিস সলভ করলেন, লাস্ট আওয়ার বসে, বসে সলভ করছেন। কিন্তু আপনি ভাবছেন নাইট্রোগ্লিসারিনের সাইড ইফেক্ট তো সবগুলাই ঠিকই তো আছে। তাহলে আপনাকে কোয়েশ্চেনটা বলেছে ভেসোডাইলেটেশন এর জন্য কি, কি সমস্যা হচ্ছে সেটা আপনাকে খেয়াল করতে হবে। কোয়েশ্চেন খেয়াল করতে হবে। তাহলে ভেসোডাইলেটেশন এর জন্য দেখেন বিপিটা ফল করবে, টাকিকার্ডিয়া হবে, ফ্লাশিং হবে, হেডেক হবে। দেখেন এরকম সুন্দরভাবে আপনাকে কিন্তু অপশনগুলা স্টেম গুলার প্রতিটা স্টেমের ব্যাখ্যা দেওয়া আছে। কেন এটা বলছি, কেন এটা বলছি না। আপনি কিন্তু একই সাথে ওই টপিকটা ভালোভাবে পড়াও হয়ে যাবে। আচ্ছা, এরপরে একটা কোয়েশ্চেন আমরা সলভ করব। ড্রাগ কজিং হাইপোথাইরয়েডিজম। ড্রাগ কজিং হাইপোথাইরয়েডিজম। কি, কি ড্রাগ হাইপোথাইরয়েডিজম করে? এটা একটা সুন্দর কবিতা আছে। কবিতার নাম হচ্ছে ম্যাকরিল। ম্যাকরিল কবিতা সব বলে দিচ্ছি। তাহলে কবিতার নাম হচ্ছে ম্যাকরিল। দেখবেন যে আপনাদের লাস্ট আওয়ারেও কিন্তু অনেক সুন্দর, সুন্দর কবিতা দেওয়া আছে, নিমোনিক দেওয়া আছে, যাতে আপনি ওই টপিকটা আরো সুন্দরভাবে মনে রাখতে পারেন। তাহলে এম এ কি? মেথিমাজল, মেথিমাজল। এতে হচ্ছে এমিওডেরন, সি তে হচ্ছে কার্বিমাজল, আর এ হচ্ছে রেডিও আয়োডিন, আই এ হচ্ছে আয়োডাইড, এল এ হচ্ছে লিথিয়াম। তাহলে কি, কি ড্রাগ হাইপোথাইরয়েডিজম করে? ম্যাক্রিল হাইপোথাইরয়েডিজম করে। তাহলে এখন মিলায়ে দেখি। লিথিয়াম এটা ট্রু, অ্যামিওডারেন ট্রু, আয়োডোপেকু যে আয়োডাইড যেটা, রেডিও আয়োডাইড এটা ট্রু, ডিগক্সিন ফলস, থ্যালিডোমাইড এটা ফলস। আচ্ছা। এরপরে দেখেন আরেকটা কোয়েশ্চেন আমরা সলভ করে আমরা মোটামুটি আজকের কোয়েশ্চেনের সেশন এখানে শেষ করব। যে ইউগ্লাইসেমিক অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ। আমরা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ দিচ্ছি মোটামুটি কি হাইপোগ্লাইসেমিয়া হওয়ার জন্য না, কিন্তু ব্লাড সুগারটা সামান্য কিছু কমানোর জন্য। কিন্তু এখন কিছু ড্রাগ আছে যেগুলো ইউগ্লাইসেমিক, আপনার ব্লাড সুগার কমাবে না, কিন্তু ব্লাড সুগারকে কন্ট্রোলে নিয়ে আসবে। তাহলে সেটা কি, কি? ইউগ্লাইসেমিক অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ কি, কি আছে? সেটা হচ্ছে মেটফরমিন এবং পায়োগ্লিটাজোন। পায়োগ্লিটাজোন দেখি আমাদের এক্সপ্লেনেশন লাস্ট আওয়ার কি বলেছে? সালফোনাইল ইউরিয়াস। তাহলে উপরের ড্রাগগুলো হচ্ছে সালফোনাইল ইউরিয়াস, সেগুলো আমাদের কি করে? হাইপোগ্লাইসেমিয়া করে। তাহলে আপনারা দেখেন এই যে মানে এক্সপ্লেনেশনে কিন্তু আপনি যখন বইয়ের ওই ছকটা পড়বেন, নিশ্চয়ই সবার চোখে ভাসতেছে বইয়ের ছকটা। তাহলে ওই যে বইয়ের ছকটা পড়বে, এই যে ডেভিডসনের ছকটা আপনাদের শীটেও দেওয়া আছে, প্লাস হচ্ছে বইয়েও দেওয়া আছে। তাহলে এই বই থেকেই তো আসলে শীট গুলা বানানো। শীট থেকেই দেখবেন যে এই যে লাস্ট আওয়ারে যেই টপিক গুলা, সেই টপিক গুলাতে দেখেন আপনার সুন্দরভাবে এক্সপ্লেনেশন গুলা দেওয়া আছে। আপনি যখন এই এক্সপ্লেনেশন পড়বেন প্লাস হচ্ছে প্রবাবল স্টেম পড়বেন, তখন কিন্তু আপনার ওই জায়গার প্রিপারেশনটা সুন্দর হবে। কিন্তু পড়তে হবে পড়ার মতো করে। মানে এরকম না আমি পড়ে গেলাম, আপু বলল যে প্রতিদিন ১ ঘন্টা করে সলভ করতে হবে। তাই আমি প্রতিদিন ১ ঘন্টা করে চোখ বন্ধ করে সলভ করে ফেললাম। বিষয়টা এরকম না। আপনি নির্দিষ্ট টপিক ধরে, ধরে পড়বেন। আপনি নিজের মতো একটা রুটিন তৈরি করবেন। যদি আপনার টার্গেট থাকে সামনের এসএসসি কিংবা ডিপ্লোমা। আপনি প্রতিদিন একটা টপিক টার্গেট করবেন যে আমি আজকে এই টপিকটা কোয়েশ্চেন সলভ করব। দেখবেন যে আপনার প্রিপারেশনটা খুব সুন্দর হবে। প্লাস আপনার চান্স পাওয়ার পথে আপনার আপনার যারা প্রতিদ্বন্দ্বী আছে তাদের থেকে কিন্তু আপনি একটু হলেও এগিয়ে যাবেন। অবশ্যই এগিয়ে যাবেন। একটু না অনেকখানি এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সবার উদ্দেশ্যে বলব যে লাস্ট আওয়ার বইটা যদি আপনারা অর্ডার দিতে চান, আমাদের যে ওয়েবসাইট আছে www.banglamedenet.com এ আপনি আ অর্ডার দিতে পারেন। এছাড়াও আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে, সেই অফিসিয়াল 0140440 44 537 লাস্টে যে 37 অথবা 17 অথবা 18 এই ৩ টা নাম্বারে যেকোনো নাম্বারে কিন্তু আপনি WhatsApp করে অথবা সরাসরি ফোন দিয়েও যে বই অর্ডার দিতে পারবেন। লাস্ট আওয়ার বইটা প্লাস হচ্ছে মেডিকেল রিলেটেড সব বই আপনি অর্ডার দিতে পারবেন। এছাড়াও আপনারা জেনে খুশি হবেন যে আমাদের কাঁটাবন মোড়েই ৫২ মার্ট নামে একটা সেন্টার ওপেন হয়েছে। যেখানে আপনি বসে থেকে আপনি বই দেখে নিজের মতো করে বই দেখে কিনে নিতে পারবেন সাথে, সাথেই ওই সময় অন স্পট। তাহলে আপনার আর বেশি দেরি করা যাবে না। এখনই লাস্ট আওয়ার আজকে থেকেই শুরু করেন প্রিপারেশন দিয়ে। কারণ আপনার টার্গেট যদি হয় রেসিডেন্সি কিংবা ডিপ্লোমা। কারণ রেসিডেন্সি কিংবা ডিপ্লোমাতে যদি লাস্ট আওয়ার লাস্টের দিন পড়েন, তাহলে কিন্তু আপনার কোনোভাবেই চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে না।
তাহলে লাস্ট আওয়ার পড়তে হবে ফার্স্ট আওয়ারে। আর যারা সামনে রেসিডেন্সি কিংবা ডিপ্লোমা টার্গেট করবেন তাদের জন্য ফার্স্ট আওয়ার কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। তাহলে ফার্স্ট আওয়ারে লাস্ট আওয়ার পড়ুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারো কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাবেন। আপনারা যারা অর্ডার দিতে চাচ্ছেন তারা অবশ্যই ওয়েবসাইটে অথবা সরাসরি ফোন করে অর্ডার দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক, অনেক দোয়া এবং শুভকামনা। আসসালামু আলাইকুম সবাইকে।